শুরু করছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের অপর একটি ক্লাস। আধুনিক জ্যোতিষের যৌক্তিক জ্যোতিষের এই ক্লাসে আমি শান্তনু শাস্ত্রী ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু শাস্ত্রী। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন shantanusastri@gmail.com ইমেলে অথবা 9804883324 নম্বরে অথবা www.astroriva.com এই সাইটটির মাধ্যমে। আমরা যেটি আলোচনা করছিলাম বিগত বেশ কয়েকটি ক্লাস ধরে সেটি হলো বিবাহ এবং বিবাহ সংক্রান্ত জোটক বিচার। আজকেও আমরা সেইভাবেই দুটি জন্মছক বিচার করব, যার মাধ্যমে আপনারা অনেকটাই ধারণা করতে পারবেন যে কিভাবে জোটক বিচার করতে হয় এবং কিভাবে বা কী ধরনের কন্ডিশন স্যাটিসফাইড হলে পরে আমরা জাতক এবং জাতিকাকে বিবাহের জন্য পারমিশন বা অনুমতি দিয়ে থাকি জ্যোতিষ বিচার অনুসারে। তাই আজকেও আমাদের টপিক জোটক বিচার। আমরা মূলত যে দুটি হরোস্কোপ নিয়ে প্রেডিকশন করব, আমরা সরাসরি আজকে প্রেডিকশন পর্যায়ে ঢুকে যাব। দুটি ধাপে আমরা বিচার করি। একটি প্রাচীন আমাদের যে ট্র্যাডিশনাল ধাপ রয়েছে, অর্থাৎ অষ্টকূট বিচার, মাঙ্গলিক বিচার। এরপরে আমরা 5 পয়েন্ট অ্যানালাইসিস, যেটি আমরা ঠিক শিখেছিলাম বেশ কয়েকটি ক্লাস ধরে করে আসছি, সেটি নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে বর্ণকূটে এক জাতকের ক্ষত্রিয় এবং জাতিকার শূদ্র হওয়ায় এরা নাম্বার পেয়েছে 1। বর্ষকূটে পাত্রের চতুষ্পদ এবং পাত্রীর দ্বিপদ হওয়ায় এরা 0.5 পেয়েছে। তারাকূটে একজনের বিপদ নক্ষত্র এবং অপরজনের খেম নক্ষত্র হওয়ায় এরা 2 পেয়েছে। এইভাবে মোট 36 নম্বরের মধ্যে এরা কিন্তু পেয়েছে 26.5। 18 নম্বর পেলে পরে সাধারণভাবে বিবাহের অনুমতি দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে 26.5 নম্বর পাওয়াতে বিবাহের অষ্টকূট বিচারে আমরা অনুমতি দিতে পারছি। দ্বিতীয়ত, যদি আমরা মাঙ্গলিক দেখি, পাত্রের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে তৃতীয়ায় মঙ্গল, চন্দ্র এবং রবি সাপেক্ষে দ্বিতীয়ায় মঙ্গল। সুতরাং লগ্ন, চন্দ্র বা রবি কোনোটির সাপেক্ষেই কিন্তু মাঙ্গলিক দোষ পাত্রের জন্মছকে পাওয়া যাচ্ছে না। পাত্রীর জন্মছকের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে মঙ্গল এবং শনি যুক্ত হয়ে অবস্থান করছে, ফলে চতুর্থ স্থানে লগ্ন চন্দ্র সাপেক্ষে মঙ্গল অবস্থান করায় জাতিকা কিন্তু মাঙ্গলিক। সুতরাং মাঙ্গলিক বিচারে আমরা কিন্তু এদের বিয়ে দিতে পারছি না। তো এই দুটি হলো আমাদের প্রাচীন বলবো না, সাধারণভাবে অনুসৃত জোটক বিচার পদ্ধতি। ফলে অষ্টকূট সিদ্ধান্ত অনুসারে জাতকের সঙ্গে জাতিকার বিয়ে দেওয়া সম্ভব হলেও যেহেতু জাতিকা মাঙ্গলিক, সেই জন্য এই জাতকের সাথে এই জাতিকার বিয়ে দেওয়াটা কিন্তু সম্ভব নয়। এরপরে আমরা আসি এককভাবে পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবন শুভ কিনা। অর্থাৎ আমরা যে 5 পয়েন্ট অ্যানালাইসিস, অর্থাৎ 5টি নির্দেশক বা সূচক বা প্রশ্নের সাপেক্ষে জন্মছক বিচার উভয়ের, এই বিচারে আমরা কি পাচ্ছি। প্রথমেই আমাদের দেখতে হবে এককভাবে পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবন শুভ কিনা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতকের জন্মকুণ্ডলিতে লগ্ন হলো বৃশ্চিক। তার আগে একটু ডেট অফ বার্থগুলো বলে নিই। ছেলেটির ডেট অফ বার্থ 7/1/1981, সময় 2:35 সকাল এবং স্থান হলো কলকাতা। মেয়েটির ক্ষেত্রে ডেট অফ বার্থ হলো 8/8/1980, সময় হলো সকাল 4টে, জন্মস্থান দিল্লি। ছেলেটির জন্মছকে
বিবাহ সহায়ক ভাবগুলিকে এবার আমাদের চিহ্নিত করতে হবে। লগ্ন, সপ্তম, পঞ্চম এবং একাদশ। এই লগ্নের ক্ষেত্রে লগ্নপতি মঙ্গল সে কিন্তু তুঙ্গ হয়ে বসে রয়েছে। সপ্তম ভাব এর সঙ্গে সরাসরি এর কিন্তু কোনো রকম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। লগ্নের উপর দৃষ্টিকারক গ্রহ একমাত্র শনি, সেটি এই লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি পঞ্চমপতি বুধের ঘরে বসে রয়েছে এবং এইখানে শনি বৃহস্পতির যে সম্পর্কটি তৈরি হয়েছে অর্থাৎ চতুর্থ পঞ্চম সম্পর্ক, বা বলতে পারি আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সম্পর্ক, যেটি কিনা একাদশে সৃষ্টি হয়েছে, এটি কিন্তু ওয়ান টাইপ অফ রাজযোগ। এর ফলে এই লগ্ন এর উপর শনির দৃষ্টি, এটি কিন্তু বিশেষ অশুভ কিছুই হয়নি। লগ্নপতি মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত হবার কারণে মঙ্গলটির কিছুটা হলেও মানে মানসিক যে চিন্তাভাবনার ওয়ে, বউয়ের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে যে রিলেশন, সেইখানে সামান্য ডিস্টারবেন্স আনতে পারে। কারণ লগ্নপতির সঙ্গে কেতু যুক্ত হয়ে অবস্থান এবং লগ্নের উপর রাহুর দৃষ্টি, এর ফলে জাতকের মধ্যে যেমন অতৃপ্তি কাজ করবে, ঠিক একইভাবে জাতকের লগ্নপতির সাথে মঙ্গল যুক্ত হবার কারণে, লগ্নপতি মঙ্গলের সাথে কেতু যুক্ত হবার কারণে জাতকের মধ্যে কিছুটা ক্রিটিক্যাল বা জটিল মানসিকতার সৃষ্টি হবে। তবে এই ঘরে মঙ্গল যেহেতু তুঙ্গ ক্ষেত্রস্থ, ফলে লগ্নটি বিবাহিত জীবনের পক্ষে শুভ। দ্বিতীয় আমরা দেখব সেটি হলো সপ্তম ভাব। সপ্তম ভাবের অধিপতি শুক্র লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ায় অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ায় শুক্র, চন্দ্র, রবি, বুধ এরা কিন্তু অবস্থিত। প্রত্যেকটি গ্রহের ডিগ্রি এখানে দেওয়া রয়েছে। অনেক সময় ইউটিউবে আপনারা স্পষ্টভাবে দেখতে পান না, সেই ক্ষেত্রে যদি সেটিংসে গিয়ে রেজলিউশনটা একটু বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট দেখতে পাবেন। সপ্তমপতি শুক্র সে দ্বিতীয় ভাবে অবস্থিত। সপ্তমপতি শুক্র অগ্নি রাশিতে অবস্থিত, এর সঙ্গে যুক্ত হয়েছে রবি যুক্ত থাকার কারণে এবং অগ্নি রাশিতে অবস্থান করার কারণে শুক্রটি কিন্তু অবশ্যই পীড়িত হয়েছে। ফলে সপ্তম ভাবটি কেতুর দৃষ্টি পড়ার কারণে এবং সপ্তমপতি দুর্বল হওয়ার কারণে সপ্তম ভাবটি কিন্তু দুর্বল। যেমন বিবাহের জন্য লগ্ন ভাবটি মোটামুটি শুভ ছিল, এই ক্ষেত্রে সপ্তম ভাবটি কিন্তু দুর্বল, রবি দ্বারা পীড়িত। সপ্তমপতি ষড়শ গ্রহ শুক্র সে অগ্নি রাশিতে অবস্থান করার কারণে যথেষ্টই পীড়িত। ফলে এই জাতকের যে বউ হবে তার কিন্তু শারীরিক কিছু না কিছু সমস্যা থাকার কথা রয়েছে, থাকা উচিত, থাকতে পারে। এরপরে আমরা আসব একাদশ এবং পঞ্চম ভাব। পঞ্চমপতি এক্ষেত্রে বৃহস্পতি এবং একাদশপতি সেটি হলো বুধ। যেটি আমরা দেখতে পাচ্ছি বুধ এবং বৃহস্পতির মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং বুধ বৃহস্পতির এই যে ক্ষেত্র বিনিময়, এই ক্ষেত্র বিনিময়ের ফলে জাতকের পঞ্চম এবং একাদশ এই দুটি ভাবই কিন্তু শক্তিশালী হয়েছে। পঞ্চমপতি বৃহস্পতি এবং একাদশপতি বুধের এই ক্ষেত্র বিনিময় সম্পর্ক, এটি জাতকের বিবাহিত জীবনের পক্ষে অবশ্যই শুভ। সুতরাং সপ্তম ভাবটি বাদ দিলে লগ্ন, পঞ্চম, একাদশ তিনটি ভাবই কিন্তু জাতকের বিবাহিত জীবনের পক্ষে শুভ। এবার আমরা আসি জাতিকার বিবাহিত জীবনের ক্ষেত্রে। জাতিকার লগ্ন
সপ্তম, পঞ্চম এবং একাদশ। লগ্ন হলো মিথুন লগ্ন। লগ্নপতি বুধ এবং চন্দ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্র বিনিময় সম্পর্ক স্থাপিত হয়েছে। লগ্নে অবস্থান করেছে শুক্র এবং চন্দ্র। শুক্র চন্দ্র যুক্ত হয়ে যদি বিবাহের সঙ্গে সম্পর্কযুক্ত বা বিবাহ সহায়ক ভাবগুলিকে দৃষ্টি দেয় বা যুক্ত হয় বা কোনো রকমভাবে প্রভাবিত করে, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা যদি জাতক হয় সে স্ত্রীর প্রতি বিশেষ আনুগত্যপূর্ণ হয়, আবার যদি জাতিকা হয় সে স্বামীর প্রতি বিশেষ আনুগত্যপূর্ণা হন। এই যে আনুগত্য অনেক ক্ষেত্রেই লোক দেখানো হয়ে যায়। লোক দেখানো বলতে মনের মধ্যে যতটা রেসপেক্ট আছে, দেখানো ব্যাপারটা তার থেকে অনেক বেশি হয়ে যায়। যেমন ধরুন এক জাতকের স্ত্রী, সে সবসময় বলছে, ধরুন এই জাতিকার হাজব্যান্ডের সম্পর্কেই বলছি, জাতিকার যে হাজব্যান্ড, জাতিকা সবসময় তার প্রশংসা করেন, আমার হাজব্যান্ড অমুক, আমার হাজব্যান্ড যা করেছে সবই ঠিক করেছেন, আমার হাজব্যান্ডের বুদ্ধি সবার থেকে স্ট্রং, এই টাইপের যে প্রশংসা, অনেক ক্ষেত্রে এই প্রশংসাটি হবে ভুয়ো, অর্থাৎ সত্যি সত্যি প্রশংসা নয়, এটা একটু লোক দেখানো প্রশংসা, এই ব্যাপারটিও কিন্তু হতে পারে। যাই হোক, এই ধরনের কথাবার্তাতে কিন্তু রিলেশন, হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন, সেটি কিন্তু স্ট্রং হয়। এবার আমরা আসি সপ্তম ভাবের বিচারে। এই লগ্নের পক্ষে সপ্তম ভাবের অধিপতি হলো বৃহস্পতি। সে কিন্তু সরাসরি সিংহ রাশিতে মিত্র ক্ষেত্রে বসে সপ্তম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, ফলে সপ্তম ভাবটির স্ট্রেংথ কিন্তু বাড়বে। একইভাবে এই লগ্নের পক্ষে নবমপতি শনি, তার সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গল, তার যে দৃষ্টি, এই দৃষ্টি কিন্তু কিছুটা বিবাহিত জীবনে সপ্তম ভাবের বলবত্তাকে হ্রাস করবে এবং তার শুভ কারক দিকটির পরিবর্তে অশুভ কারক দিকটিকে বাড়িয়ে তুলবে। তবে যেহেতু ভাব অধিপতির ভাবের উপর দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবে, এটি কিন্তু জাতিকার বিবাহিত জীবনের পক্ষে বেশ শুভ। পঞ্চমপতি শুক্র, সে লগ্নে অবস্থিত, এটি একটি শুভ সমন্বয় এবং একাদশপতি মঙ্গল, তার সপ্তম ভাবে দৃষ্টি রয়েছে, ফলে একাদশ ভাবটিরও শুভ প্রভাব বিবাহিত জীবনের ক্ষেত্রে জাতিকা লাভ করবে। তাই জন্য আমরা বলতে পারি জাতিকার বিবাহিত জীবনের জায়গাটি বেশ ভালো। তাহলে এই প্রথম যে বিচারের পার্টটি ছিল আমাদের, অর্থাৎ এককভাবে এদের বিবাহিত জীবন শুভ কিনা, তাতে আমরা 1 নম্বর দিলাম। এবার আমরা দেখব উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক থাকবে কিনা। তাহলে আমরা প্রথমেই দেখি লগ্ন দুটির মধ্যে মৈত্রী রয়েছে কিনা, লগ্ন অধিপতিদের মধ্যে কিরূপ সম্পর্ক ইত্যাদি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতকের লগ্ন হলো বৃশ্চিক এবং লগ্নপতি তুঙ্গ। লগ্নের উপর রাহুর দৃষ্টি, লগ্নের উপর শনির দৃষ্টি। এর ফলে জাতক হবে জেদি প্রকৃতির, জাতক কিন্তু হবে স্ট্রং বা শক্তিশালী মানসিকতা সম্পন্ন। আবার জাতিকার ক্ষেত্রে লগ্ন হলো মিথুন, এর সঙ্গে যুক্ত হয়েছে শুক্র এবং চন্দ্র, ফলে জাতিকা হবে অত্যন্ত নরম মানসিকতা সম্পন্ন, ডিপেন্ডেন্ট টাইপের মেন্টালিটি এর মধ্যে থাকবে। জাতিকা হবে প্রচণ্ড সৌন্দর্যপ্রিয় এবং নারীত্বের পূর্ণ প্রকাশ, লগ্নে শুক্র চন্দ্রের উপস্থিতির কারণে নারীত্বের পূর্ণ প্রকাশ, অর্থাৎ নারীর মধ্যে যে কমনীয়তা, নারীর মধ্যে যে নমনীয়তা থাকে, অর্থাৎ নারীর যে রূপটিকে একটি শক্তিশালী পুরুষ পছন্দ করতে পারেন, সেই ব্যাপারটি কিন্তু এই জাতিকার মধ্যে থাকবে। জাতিকার লগ্নপতি বুধ এবং জাতকের লগ্নপতি মঙ্গল, এদের মধ্যে কিন্তু সম্পর্ক বিশেষ ভালো নয়। তথাপি
এবং এদের যে লগ্ন দুটি এটি কিন্তু পারস্পরিক ষষ্ঠ অষ্টম সম্পর্কে অবস্থিত। তবে যদি আমরা রাশিতে বিচার করি, রাশির ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে চন্দ্র এবং এর চন্দ্র অর্থাৎ জাতক এবং জাতিকার চন্দ্র এরা কিন্তু পরস্পর সমসপ্তমে অবস্থিত। এই সমসপ্তমে অবস্থান করার জন্য এদের যদি বিয়ে দেওয়া হয় বা এদের যদি বিয়ে হয়ে থাকে, সেই ক্ষেত্রে এদের মধ্যে যথেষ্টই মানসিক মিলন থাকবে এবং জাতক একটু দৃঢ় শক্তিশালী মানসিকতা সম্পন্ন, শারীরিকভাবেও জাতক যথেষ্ট দৃঢ় এবং জাতিকার মধ্যে নারীত্বের পূর্ণ প্রকাশ। ফলে এদের যদি বিয়ে হয় একজনের আরেকজনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ জাতিকা জাতকের উপর ডিপেন্ড করবে এবং জাতক জাতিকাকে কিছুটা হলেও ডমিনেট করবে। এর ফলে এদের মধ্যে কিন্তু যে ঠোকাঠুকি লাগার প্রবণতা, অর্থাৎ দুজনেই যদি ডমিনেটিং হয় সেক্ষেত্রে সেই ধরনের যে ব্যাপার সেটি কিন্তু আসবে না। তাই জন্য আমরা বলতে পারি এদের মধ্যে মোটামুটি প্রীতি আকর্ষণ থাকবে। সরাসরি লগ্নগতভাবে ডিস্টারবেন্স থাকলেও আমরা বলবো এদের মধ্যে প্রীতির আকর্ষণ থাকবে। এর সঙ্গে ওই জাতিকার জন্মছকে যে চন্দ্র শুক্র কম্বিনেশনটি, এটিও কিন্তু জাতিকার জন্মছকে এই জাতকের প্রতি ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে, জাতকের প্রতি যে মোহিনী হয়ে জাতককে আকর্ষণ করার যে প্রবণতা বা চেষ্টা, সেই ব্যাপারটি কিন্তু জাতিকার মধ্যে থাকবে এবং জাতক জাতিকার প্রতি যথেষ্টই আকৃষ্ট বা আকর্ষণ বোধ করবে। এবার আমরা দেখব পরস্পরের গ্রহাবস্থানগুলি একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা। তাহলে প্রথমেই আমাদের একটু বিবাহ সহায়ক ভাব এবং পাপ গ্রহগুলিকে চিহ্নিত করতে হবে। পাপ গ্রহ হিসেবে প্রথমেই আমরা ইন জেনারেল রাহু কেতুকে চিহ্নিত করে নেব এবং পাপ গ্রহগুলিকে গোল আকৃতি দেব। এক্ষেত্রে ষষ্ঠপতি মঙ্গল লগ্নপতি হওয়ার জন্য পাপ গ্রহ হিসেবে বিবেচিত হবে না এবং দ্বাদশপতি শুক্র সে সপ্তমপতি হওয়ার জন্য পাপ গ্রহ হিসেবে আমরা বিবেচিত করব না। আবার বুধ সে হচ্ছে গিয়ে অষ্টমপতি এবং একাদশপতি হওয়ার জন্য একে আমরা পাপ গ্রহ হিসেবে ধরতে পারতাম, কিন্তু যেহেতু এক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে বুধকেও আমরা কিন্তু পাপ গ্রহ হিসেবে ট্রিট করব না বিবাহের এই বিচারের ক্ষেত্রে। কোন বিচারটি? পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা। জাতিকার ক্ষেত্রে রাহু অবশ্যই পাপ গ্রহ, কেতু সেটিও পাপগ্রহ, এর সঙ্গে ষষ্ঠপতি মঙ্গল, ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল সে কিন্তু এক্ষেত্রে পাপ গ্রহ হিসেবে বিবেচিত হবে। শনি অষ্টমপতি হওয়া সুবাস সাথে সাথে নবমপতিও বটে, তাই জন্য শনিকে আমরা এই ক্ষেত্রে সরাসরি পাপ গ্রহ হিসেবে চিহ্নিত করব না। তাহলেও শনি মঙ্গলের এই যে কম্বিনেশন এটি কিন্তু অবশ্যই ডিস্টার্বিং। এরপরে আমরা বিবাহ সহায়ক ভাবগুলিকে স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দিই। একটু এটিকে কালারটাও একটু চেঞ্জ করে দিই, আপনাদের বুঝতে আমার বোঝাতে সুবিধা হবে। পঞ্চম, সপ্তম, একাদশ এবং লগ্ন, এবং এর ক্ষেত্রেও ঠিক তাই, লগ্ন, পঞ্চম, সপ্তম এবং একাদশ। এই ভাবগুলি হচ্ছে প্রত্যক্ষ বিবাহ সহায়ক ভাব। এই ভাবগুলিকে আমরা দেখব যে রাহু বা কেতু পীড়িত করছে কিনা। তাহলে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে জাতকের হরস্কোপে এবং জাতিকার হরস্কোপে রাহু একই জায়গায় অবস্থিত। ফলে জাতকের যে পঞ্চম ভাবটি, জাতকের পঞ্চম ভাবটি জাতিকার এই রাহু দ্বারা পীড়িত। এই রাহুটি যেমন পঞ্চম ভাবটিকে পীড়া দান করছে, সেই পীড়ার পরিমাণ এই জাতিকার জন্মছকে অবস্থিত রাহু সে কিন্তু আরো বাড়িয়ে তুলবে। আবার
জাতকের এই যে একাদশে বৃহস্পতি শনির অবস্থান, এই জায়গাটি অর্থাৎ দাম্পত্য প্রেমের জায়গাটি, সেখানে এই শনি এবং মঙ্গল এখানে অবস্থান করায়, দুজনের শনি একই জায়গায় অবস্থান করায় দাম্পত্য প্রেমের ক্ষেত্রে শনির কারণে সৃষ্ট যে রুক্ষতা বা শুষ্কতা বা প্রকাশ না করার প্রবণতা, সেটি কিন্তু একে অপরের শনির জায়গাটিকে প্রভাবিত করার কারণে দুজনের ক্ষেত্রেই ব্যাপারটি কিছুটা থাকবে। অর্থাৎ পরস্পরের প্রতি একটি ইগনোর করার ভাব, এই ব্যাপারটি কিন্তু থাকবে। যদিও এদের মধ্যে প্রেম প্রবল, তবে জাতিকার ক্ষেত্রে লগ্নে শুক্র চন্দ্র অবস্থান করার কারণে এর কিন্তু হাজবেন্ডের প্রতি প্রচণ্ড আনুগত্য প্রদর্শন করার একটি চেষ্টা সেটি দেখতে পাওয়া যাবে। কেতু দ্বারাও জাতক বা জাতিকার বিবাহ সহায়ক ভাবগুলি পীড়িত, ফলে সেক্ষেত্রে দুজনের মধ্যে, বিশেষ করে জাতিকার মধ্যে একটু হাজবেন্ডকে সন্দেহ করার প্রবণতা এটি কিন্তু থাকবে। তা হলেও যদি এটা এই ব্যাপারটি থাকেও, সেক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এক্ষেত্রে শুক্র, সরাসরি শুক্রের ওপর এই জন্মছকের পাপগ্রহের কোনো এফেক্ট নেই। এর সপ্তম ভাবটির উপর, অর্থাৎ জাতকের সপ্তম ভাবটির উপর জাতিকার কেবলমাত্র কেতুর দৃষ্টি রয়েছে। কেতুকে অনেক অ্যাস্ট্রোলজার, অনেক শাস্ত্র তারা দৃষ্টিহীন বলেও আখ্যায়িত করেছেন, যদিও আমি কেতুর দৃষ্টি বা প্রভাব ধরি। সেই ক্ষেত্রে এই ব্যাপারটিকে কিন্তু, এই যে একের অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে কিন্তু ভয়ানকভাবে পীড়িত করছে না। তাই জন্য এই ক্ষেত্রে যেমন আমরা পজিটিভ নাম্বারও দিচ্ছি না, তেমনি কিন্তু আমরা নেগেটিভও দিতে পারছি না। এই ক্ষেত্রে আমরা 0 দিচ্ছি। এরপরে যেটি দেখব আমরা, সন্তান জন্মের ক্ষেত্রে কি হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছি যেটি, সেটি হলো জাতিকার জন্ম ছকে সন্তান সহায়ক ভাবগুলিকে এবং জাতকের জন্ম ছকে সন্তান সহায়ক ভাবগুলিকে আমরা চিহ্নিত করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতিকার সন্তান সহায়ক ভাব, অর্থাৎ সন্তান ভাব, অর্থাৎ পঞ্চম ভাবটি হলো তুলা রাশি। ষষ্ঠ ভাবটি, অর্থাৎ যেখান থেকে আমরা ইউটেরাস বা এই ব্যাপারগুলি দেখে থাকি, সেটি হলো বৃশ্চিক রাশি এবং সপ্তম ভাব হলো ধনু রাশি। তবে আমরা প্রথমে আমরা পঞ্চম ভাবটি নিয়ে আলোচনা করি। এবং জাতকের পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশি। এবার আমরা যেটি দেখতে পাচ্ছি, জাতিকার এই যে পঞ্চম ভাবটি অর্থাৎ পঞ্চম ভাবাধিপতি শুক্র, এই শুক্রটি কিন্তু বসে রয়েছে জাতিকার লগ্নে। শুক্রের ওপর দৃষ্টি রয়েছে শনি যুক্ত, মঙ্গল যুক্ত শনির। এছাড়া পঞ্চম ভাবটির উপর কিন্তু কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই। এই শনি এবং মঙ্গলের দৃষ্টির কারণে এবং কালপুরুষের হিসেবে জন্মছকে ষষ্ঠে শনি মঙ্গল থাকার কারণে জাতিকার ইউটেরাস বা ওই সমস্ত এলাকায়, মানে অর্থাৎ জনন সহায়ক অঙ্গগুলিতে কিছু অপারেশনের সম্ভাবনা থাকতে পারে। পঞ্চম যে ভাবটি রয়েছে, পঞ্চম ভাবে জাতকের জন্মছকে সরাসরি কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই জাতিকা যদি এই জাতককে বিয়ে করে, তবে জাতকের জন্মছক জাতিকার জন্মছকে পঞ্চম ভাবটিকে কিন্তু পীড়িত করছে না। তবে জাতিকার এই রাহু জাতকের জন্মছকের পঞ্চম ভাবটিকে কিন্তু পীড়িত করছে এবং পঞ্চম ভাবাধিপতি এক্ষেত্রে শনিযুক্ত হয়ে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবের উপর। সেই ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই শনির এফেক্ট থাকায় এদের সন্তান আসায় যথেষ্ট বিলম্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল।
এবং এই দুজনের মধ্যে বিয়ে হয় যদি বা যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে এদের বিবাহিত জীবনে সন্তান আসতে কিন্তু যথেষ্টই দেরি হবে। তবে সন্তান জন্মের ক্ষেত্রে পাপগ্রহরা কিন্তু অপরের সন্তান সহযোগী ভাবগুলিকে পীড়িত করছে না। এরপরে আমরা দেখব পরস্পরের সামাজিক মিলন শারীরিক ও আর্থিক পরিস্থিতির জন্য অনুকূল কিনা। তাহলে আমরা জাতকের অর্থ সহায়ক ভাবগুলিকে চিহ্নিত করব এবং জাতিকার শরীর স্বাস্থ্য সহায়ক ভাবগুলিকে চিহ্নিত করি। তাহলে জাতকের ক্ষেত্রে এটি হলো ভাগ্য, এটি কর্ম, এটি একাদশ অর্থাৎ আয়স্থান এবং এটি হলো ধনস্থান। তাহলে জাতিকার ক্ষেত্রে পাপ গ্রহ রাহু, সে কিন্তু জাতকের ভাগ্যভাবে যে রাহু বসে আছে সেটিকে প্রভাবিত করছে। তবে এই যে রাহু, এখানে রাহু এককভাবে অবস্থিত, কিন্তু এখানে রাহু রবি এবং বুধের সাথে যুক্ত। বুধ কিন্তু এখানে চন্দ্রের সাথে ক্ষেত্র বিনিময় সম্পর্কে রয়েছে। তাহলে এই যে জাতিকার জন্মছকে রবি বুধ রাহুর কম্বিনেশন, এটি কিন্তু জাতকের একক রাহুর কম্বিনেশনের থেকে ভালো। ফলে এই জাতকের এই জাতিকাকে যদি বিয়ে হয়, বিয়ে হলে পরে রবি এবং বুধ যুক্ত রাহুর দ্বারা এখানে একক রাহুর কুপ্রভাব কিছুটা হলেও হ্রাস পাবে। আবার এই জায়গাটিতে শনির সঙ্গে মঙ্গল যুক্ত রয়েছে, আবার এখানে শনির সঙ্গে বৃহস্পতি যুক্ত রয়েছে। এই যে জাতকের একাদশভাবে শনি এবং বৃহস্পতির অবস্থান, এর ফলে যে অর্থ আয়ের ক্ষেত্রে কিছুটা শিথিলতা বলবো, কিছুটা দীর্ঘসূত্রিতাও বলতে পারি, বা অর্থ লাভের জন্য একটু বেশি বয়স পর্যন্ত অপেক্ষা করে থাকার যে ব্যাপারটা, যেহেতু একাদশে বৃহস্পতি এবং শনি অবস্থিত, সেই ব্যাপারটি কিন্তু এর ক্ষেত্রে মঙ্গলের অবস্থানের কারণে সেটি স্মুথ হবে। আবার জাতকের দশমভাবে অর্থাৎ সিংহ রাশিতে জাতিকার জন্মছকে বৃহস্পতি অবস্থিত। ফলে এদের যদি বিয়ে হয়, জাতকের কর্মভাবটি সেটি কিন্তু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হবে এবং তার ফলে জাতকের কর্মক্ষেত্রটি সুপ্রশস্ত হবে। এবার আমরা একটু জাতিকার ব্যাপারটি দেখি। জাতিকার ক্ষেত্রে লগ্নে এই জাতকের ক্ষেত্রে সরাসরি রবি, চন্দ্র, বুধ, শুক্র এদের দৃষ্টি রয়েছে। রবি, চন্দ্র, বুধ, শুক্র এদের দৃষ্টি থাকার ফলে জাতিকার মধ্যে যে নমনীয়, অতি নমনীয় ব্যাপারটি, সেটি কিন্তু রবি এবং মূলত রবির দৃষ্টির কারণে কিছুটা হ্রাস পাবে এবং জাতিকার মধ্যে বাস্তব বোধ বৃদ্ধি পাবে। এর সঙ্গে চন্দ্র, রবি, বুধের যে যুক্ত যৌথ দৃষ্টি মিথুন রাশিতে অর্থাৎ জাতিকার লগ্নের উপর, জাতকের রবি, চন্দ্র, বুধ, শুক্র এদের যে সম্মিলিত দৃষ্টি, এই দৃষ্টিটিও কিন্তু ভালো। কারণ রবি এই লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি, চন্দ্র দ্বিতীয়পতি, বুধ সে লগ্নপতি এবং শুক্র পঞ্চম এবং দ্বাদশপতি। এই যে যৌথ দৃষ্টি, এর ফলে জাতিকার লগ্নভাবটি শক্তিশালী হবে। আবার যদি আমরা জাতিকার অর্থভাগ্য দেখি, সেক্ষেত্রে যদি একাদশ ভাবটিকেও আমরা দেখি বা দশম ভাবটি দেখি, জাতিকার কর্মের জায়গাটি, বা নবম ভাব জাতিকার ভাগ্যের জায়গাটি দেখি, সেক্ষেত্রে জাতিকার কর্মভাব অর্থাৎ দশমের উপরে কিন্তু জাতকের শনি বৃহস্পতির দৃষ্টি রয়েছে। জাতিকার দশম ভাব অর্থাৎ মীন রাশিটির উপরে জাতকের জন্মছকে শনি বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর ফলে জাতককে যদি এই জাতিকা বিয়ে করে, তারপরে জাতিকার ভালো চাকরি হবার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে এই যে পার্টটি অর্থাৎ উভয়ের সামাজিক মিলন বা বিবাহ, এদের শারীরিক এবং আর্থিক পরিস্থিতির জন্য কিন্তু অনুকূল। তাহলে এক্ষেত্রেও আমরা 1 নাম্বার দিতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে অষ্টকূট বিচারের সাথে সাথে এই বিচারটিও কিন্তু এদের বিবাহ ইন্ডিকেট
করছে। জাতক এবং জাতিকার 2007 সালে বিবাহ অনুষ্ঠিত হয়েছে এবং 9 বছর অতিবাহিত হয়েছে। এরা কিন্তু যথেষ্ট ভালোভাবে সংসার করছে, সাংসারিক শ্রীবৃদ্ধি যথেষ্টই বেশি। তবে বিবাহের পরে 9 বছর অতিবাহিত হওয়ার পরেও এদের কিন্তু সন্তান জন্ম লাভ করেনি। এই হলো আজকের আমাদের ক্লাস। তাহলে অষ্টকোট বিচারের সাথে সাথে আমাদের 5 পয়েন্ট অ্যানালাইসিস সেটিও করতে হবে। এর পরের ক্লাসে আমরা আরেকটি জোটক বিচার করব। জোটক বিচার করার পরে আমরা এই ম্যারেজের এই পার্টটিকে শেষ করে কতগুলি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব, যেমন দ্বিতীয় বিবাহ যোগ, বিবাহের পরে অবৈধ প্রেমের যোগ, বিবাহের পূর্বে একাধিক প্রেমের যোগ। এই ধরনের কিছু কিছু যোগ নিয়ে আমরা আলোচনা করব। স্ত্রীর মৃত্যু যোগ, স্ত্রীর সঙ্গে সেপারেশনের যোগ, দ্বিতীয় বিবাহের যোগ, এরকম বেশ কিছু ছক নিয়ে আমরা আলোচনা করব। তাইলে ফিরে আসব পরবর্তী ক্লাসে। সঙ্গে থাকুন। শান্তনু শাস্ত্রীর, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক, আপনারা ভালো থাকুন, আপনারা সুখে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ফিরে আসব পরবর্তী ক্লাসে।